এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের বিতার্কিকরা এবং শ্রদ্ধেয় শিক্ষকরা আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আমরা উপভোগ করতে যাচ্ছি এ পর্যায়ে আমাদের এই প্রীতি বিতর্ক। আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন এবং এর পরবর্তীতে রয়েছে নাটক, সঙ্গীত, নৃত্য সহ আরও অনেক আয়োজন। আমাদের আজকের এই বিতর্কের জন্য একটা জোরে করতালি দিতে চাই এবং শুরু করতে চাই আজকের এই সন্ধ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে বিশেষ প্রদর্শনী বিতর্ক। আমরা এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি ছাত্র শিক্ষক বিতর্ক নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে যত ঐতিহ্য আছে সেই ঐতিহ্যের মধ্যে বিতর্ক একটি, এবং আমার শিক্ষকতার যতদিন জীবন তার থেকেও বেশি এই বিতর্কের সাথে জড়িত। স্পিকার হিসেবে নতুন, স্পিকার হিসেবে এই সংসদে নতুন, এবং শতবর্ষে স্পিকারের দায়িত্ব পালন করা আসলে একটু কঠিন। তো আপনারা ইতোমধ্যে আমাদের বিষয়বস্তুটা জেনেছেন যে এই সংসদ মনে করে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলই ঐতিহ্য নির্ভর। মহান সংসদে সরকারি দল এই প্রস্তাবটি উত্থাপন করবেন, এবং আপনারা সবাই, আমি মনে করি যে আপনারা রুলিং সম্পর্কে অবগত, এবং যারা বিরোধী দল আছেন তারা হচ্ছেন শিক্ষক। আমরা শিক্ষকদেরকে পাচ্ছি এবার বিরোধী দল হিসেবে, এবং আপনারা দেখছেন যে মাননীয় মন্ত্রী যাদেরকে নিয়ে বসে আছেন, আমাদের শিক্ষার্থীকে এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, মাননীয় মন্ত্রী আছেন এবং সংসদ সদস্য আছেন, বিরোধী দলীয় নেতা আছেন, বিরোধী দলীয় উপনেতা আছেন, এবং বিরোধী দলীয় যিনি সংসদ সদস্য তিনি উপস্থিত আছেন। তো প্রথমে আমি বলছি যে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী যিনি এস.এম. রাকিব সিরাজি, তাকে আজকে এই সংসদ মনে করে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলই ঐতিহ্য নির্ভর এই প্রস্তাবটি মহান সংসদে উত্থাপন করার জন্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের মঞ্চের এই ঐতিহাসিক ছাত্র শিক্ষক বিতর্কের যে ছায়া সংসদ, সেই সংসদে আমি একটি প্রস্তাব উত্থাপন করব। তা হলো, আমরা মনে করি কিংবা এই সংসদ বিশ্বাস করে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলই ঐতিহ্য নির্ভর। মাননীয় স্পিকার, পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি কমন উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে গবেষণা করা, গবেষণার সাথে শিক্ষার সমন্বয় করে নতুন জ্ঞান সৃষ্টি করা, সেই লব্ধ জ্ঞানকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ইতিবাচক অগ্রগতি সাধন করা কিংবা সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা পালন করা। এটি পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম একটি কমন উদ্দেশ্য থাকে। কিন্তু পৃথিবীর খুব সম্ভবত একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি প্রতিষ্ঠার আরও একটি বিশেষ উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে এই উপমহাদেশের এই অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা কিনা শত শত বছর ধরে উপনিবেশবাদ দ্বারা শাসিত ছিল, নির্যাতিত ছিল, পরাধীন ছিল, তাদেরকে মুক্ত করে আনবার জন্য একটি শিক্ষিত অগ্রসর শ্রেণীর প্রয়োজনীয়তা ছিল। সেই শ্রেণীটি সৃষ্টি করাও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল। আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গৌরবের একটি বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠার পর থেকে এই যে দুটি উদ্দেশ্য, সেই দুটি উদ্দেশ্যই সফলভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, কিংবা যতটুকু বাস্তবায়ন করেছে ততটুকু পর্যন্ত বাংলাদেশের মানুষ বা বাঙালিরা সন্তুষ্ট ছিল। কিন্তু শত বছরের এই পর্যায়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা এই সংসদ মনে করছি শুধুমাত্র যে অতীতের যে ঐতিহ্য আছে, অতীতের যে বাস্তবায়নগুলো আছে সেগুলো নিয়েই আমরা তৃপ্তির ঢেকুর গিয়েছি। মাননীয় স্পিকার, ঐতিহ্য একটি ইতিবাচক শব্দ, ঐতিহ্য কোনোভাবেই খারাপ কোনো কিছু নয়, কিন্তু বিতর্কটি হচ্ছে ঐতিহ্য নির্ভরতা নিয়ে। ঐতিহ্য যদি আমার এই বিশ্ববিদ্যালয়ের 3টি ঐতিহ্য নিয়ে আমি কথা বলি, যদি আমি রাজনৈতিক এবং সামাজিক কিংবা গণতান্ত্রিক আন্দোলনে অবদানের দিক থেকে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে। শিক্ষা, গবেষণা, শিক্ষকতা, শিক্ষার গুণগত মানের একটি ঐতিহ্য ছিল। আরেকটি আছে শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে এই বিশ্ববিদ্যালয়ের অবদানের একটি ঐতিহ্য। মাননীয় স্পিকার, এখন রাজনৈতিক কিংবা সামাজিক কিংবা গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যর কথা যদি বলি, ভাষা আন্দোলনে যে আমাদের অবদান ছিল, কিংবা ভাষার ভিত্তিতে একটি জাতীয়তাবাদ তৈরি করে একটি জাতিকে মুক্ত করার যে ঐতিহ্য ছিল, কিংবা 1962 সালের সেই রক্ষণশীল শিক্ষা
কমিশনের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষা নিশ্চিত করার যে ঐতিহ্য আমাদের রয়েছে, কিংবা 6 দফার দাবিতে আন্দোলনের যে আমাদের ঐতিহ্য রয়েছে, কিংবা অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার জন্য গণ অভ্যুত্থানের যে ঐতিহ্য আমাদের রয়েছে, কিংবা বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন আমাদের মহান মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য রয়েছে, কিংবা স্বাধীন বাংলাদেশে স্বৈর শাসনকে মুক্ত করার জন্য যে গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্য রয়েছে, নিঃসন্দেহে সেটি আমাদের গৌরবের, সেটি আমাদের ঐতিহ্যের। কিন্তু সেই ঐতিহ্যকে আমরা যদি চর্চা না করে, লালন না করে, সে পরম্পরা ধরে না রেখে শুধুমাত্র গল্প করে সময় অতিবাহিত করি, তখন আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ঠিক জায়গায় নেই, শুধুমাত্র ঐতিহ্য নির্ভরতায় আছে। মাননীয় স্পিকার, শিক্ষা এবং শিক্ষকতা কিংবা গবেষণা কিংবা শিক্ষার পরিবেশের কথা যদি বলি মাননীয় স্পিকার, আমার শিক্ষা, শিক্ষকতা, শিক্ষার গবেষণার ঐতিহ্যের ক্ষেত্রে আমি যদি কয়েকটি নাম বলি মাননীয় স্পিকার, এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ছিল আমাদের সত্যেন বোস যদি আমাদের ঐতিহ্যের অংশ থাকে, সর্দার ফজলুল করিম যদি আমাদের ঐতিহ্যের অংশ হয়ে থাকে, কবি জসিমউদ্দিন, হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমাদের আহমেদ ফজলুর রহমান, রমেশচন্দ্র মজুমদার, শরফুদ্দিন আহমদ, সৈয়দ আবুল মকসুদ, ডক্টর আব্দুর রাজ্জাক, নাজমুল করিম, গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক কবির চৌধুরী, আব্দুল মতিন চৌধুরীর মতো লোক যারা ছিলেন, শিক্ষক যারা ছিলেন, তারা যদি আমাদের ঐতিহ্য হয়ে থাকে, আমরা নিশ্চয়ই সেই ঐতিহ্যকে ধারণ করি। কিন্তু শুধুমাত্র তাদের গল্প বলে বর্তমান 100 বছর পরে এসে যদি আমরা সময় পার করি, তাহলে আমরা মনে করব ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলই ঐতিহ্য নির্ভর। মাননীয় স্পিকার, শিক্ষা, শিল্প, সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা বলি মাননীয় স্পিকার, আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের মতো যে একজন মানুষ ছিলেন, আবুল ফজল আহমেদ, আহমদ সফা, আহমদ শরীফ, কবি শামসুর রহমান, হুমায়ুন আহমেদ, হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, সৈয়দ শামসুল হকের মতো সাহিত্যিকরা আমাদের ছিলেন মাননীয় স্পিকার। আজকে এগুলো শুধুমাত্রই গল্প। একটা প্রশ্ন ছিল মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমরা চর্বণ করে সময় পার করি মাননীয় স্পিকার। তাহলে বিতর্ক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রশ্ন ছিল, আমি চেয়ে নিব। আমরা যখন বলছি যে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাকে বলার সুযোগ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি নির্ভর হওয়া উচিত ছিল মাননীয় স্পিকার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণরূপে বর্তমান সময়ে এসে গবেষণা নির্ভর হওয়া উচিত ছিল। কিন্তু গবেষণার বাইরে গিয়ে আমরা এখন কি দেখি মাননীয় স্পিকার? আমরা গবেষণার বিপরীতে আরো একটি জিনিস দেখি, যেটির বাংলা শব্দ আমি মাননীয় শিক্ষকদের সম্মানে বলছি না, সেটার ইংরেজি হচ্ছে প্লেজিয়ারিজম। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে সম্পূর্ণরূপে সৃজনশীলতা নির্ভর হওয়া উচিত ছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে আজকে বিসিএস নির্ভর হয়ে গেছে মাননীয় স্পিকার। ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর পরে এসে শিক্ষার পরিবেশ নির্ভর হওয়া উচিত ছিল। কিন্তু বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেটি ঢাকার গুলিস্তান কিংবা ফার্মগেটের প্রায় সমমানের। মাননীয় স্পিকার, 100 বছরের আপনার দলের মন্ত্রী মহোদয় এবং মাননীয় সংসদ সদস্যের জন্য কিছু পয়েন্ট রেখে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সময় সংক্ষিপ্ত, একটু আমি শেষ করি 30 সেকেন্ডের মধ্যে। আমাদের এই পর্যায়ে এসে কি নির্ভর হওয়া উচিত ছিল? শতভাগ আবাসনের দিকে আমাদের নজর দেওয়া উচিত ছিল। সেখানে মাননীয় স্পিকার, দিনে দিনে ডিপার্টমেন্ট বাড়ছে, শিক্ষার্থী বাড়ছে, কিন্তু শিক্ষার্থীদের আবাসন বাড়ছে না মাননীয় স্পিকার। কর্মচারীরা আমাদের শরীর, তারা আমাদের ভাই, তাদের জন্য আবাসন হচ্ছে, কিন্তু আমাদের আবাসন হচ্ছে না মাননীয় স্পিকার। আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দের মাননীয় স্পিকার, শিক্ষার্থী বান্ধব হওয়া ছিল, কিন্তু তারা হয়েছেন প্রশাসন বান্ধব, তারা হয়েছেন প্রমোশন বান্ধব। বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে, বিরোধী দলকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের শিক্ষক বৃন্দের ক্লাস নির্ভর হওয়া উচিত ছিল। তারা ক্লাস নির্ভর হয়েছেন ঠিকই, কিন্তু সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিংবা তারা ক্লাস নির্ভর হয়েছেন ঠিকই, সেটি দিনের বেলা নয়, রাতের বেলায় সন্ধ্যার পরে যে ক্লাস হয় সেই ক্লাস। মাননীয় স্পিকার, আমাদের খাবারের মান নিয়ে চিন্তা করা উচিত ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই টিকটিকির ডাল আর তেলাপোকার সবজি খেয়ে আমরা দিন পার করি। প্রধানমন্ত্রী, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি, মাননীয় স্পিকার, আমি আপনাকে আবার সময় দিব। আপনি রিবাটালের সময় যদি আমরা সীমাহীন সময় পাই, সেই সুযোগটি আপনি পাবেন। অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী দুজন বক্তা আসলে আসে ব্যাখ্যা করে যাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যের পাশাপাশি, ঐতিহ্য লালনের পাশাপাশি আরো কি কি নির্ভরতা দরকার ছিল। মাননীয় স্পিকার, আশা করি এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবে। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খুব সুন্দরভাবে শুরু করেছিলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বলছিলেন এবং ঐতিহ্য নিয়ে আপনারা সকলে শুনেছেন। আজকে মহান সংসদে যারা উপস্থিত আছেন, অনুরোধ জানাচ্ছি বিরোধী দলীয় নেতা তাহিদা জাহানকে। তাহিদা জাহান এখন আমাদের বিরোধী দলের পক্ষ থেকে তার বক্তব্য উপস্থাপন করবেন।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি দেখেছেন আপনার উপস্থিতিতে কিভাবে সরকার দলের প্রধানমন্ত্রী বিরোধী দলের কণ্ঠ রোধ করে রেখেছে, আমাদের কোনো ধরনের কথা বলার কোনো সুযোগ দেয় না। আমরা মনে করি আলোচনার মাধ্যমে সব কিছুর সমাধান সম্ভব, কিন্তু এই সরকার দল বিরোধী দলের সাথে আলোচনা করতে চায় না। এবং মাননীয় সাংসদ, আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা দেখলেন বিরোধী দল হিসেবে আমাদেরকে সংসদে কথা বলতে দেওয়া হয় না। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি আমাকে আজকে মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। শতবর্ষের আলোয় প্রাণপ্রিয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই প্রাঙ্গণে আমরা দেখেছি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব উত্থাপন করেছেন। এই সংসদ মনে করে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলই ঐতিহ্য নির্ভর। মাননীয় স্পিকার, সঙ্গত কারণেই এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান করছি। রবি ঠাকুর বলেছিলেন, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশুর বিন্দু। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই শিশির বিন্দু, যার ফলশ্রুতিতে জন্ম হয়েছে একটি দেশ, একটি মানচিত্র, একটি চেতনা। ঐতিহ্য একটি প্রতিষ্ঠানের সম্পদ, প্রেরণা ও এগিয়ে যাবার শক্তি, কিন্তু যখন একটি প্রতিষ্ঠান ঐতিহ্যকে আঁকড়ে ধরে পড়ে থাকে, তখন তা হারিয়ে যায় ও হয়ে ওঠে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শতবর্ষে পদার্পণ করার এই পর্যায়ে প্রাণপ্রিয় প্রাঙ্গণের প্রাণপ্রিয় পরিধি কার্জন হলের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে টেকনাফ থেকে তেতুলিয়া, দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধ। তাই আজ আমরা বলতেই পারি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যকে লালনের পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সুর তুলেছে পরিবর্তনের। শিক্ষার নবদিগন্তে হয়েছে আলোর পথযাত্রী, যার প্রমাণ আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1921 থেকে 2021 পর্যন্ত গত 100 বছরের পরিসংখ্যানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ব্যর্থতাগুলো বলে গেছেন, তাদের যে ব্যর্থতাগুলো বলে গেছেন, সেই ব্যর্থতাকে আঙুল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অর্জনকে আমরা দেখাতে চাই। 1921 সালে 3টি অনুষদ নিয়ে যাত্রা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষদের সংখ্যা 13টি। 12টি বিভাগ থেকে 1921 সালের 12টি বিভাগ থেকে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ সংখ্যা 83টি, ইনস্টিটিউট সংখ্যা 13টি, যেখানে যুগের সাথে তাল মিলিয়ে সমাজের এবং সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছে রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ডিসঅর্ডার্স, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ। আপনার প্রশ্ন নেব, আমাদেরকে বলতে দিতে হবে। আমরা বলতে চাই, বিরোধী দল হিসেবে সব সময় আমাদের কণ্ঠরোধ করা হয়। আমরা মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি বলতে চাই, গত 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ব্যুরো এবং সেন্টার হয়েছে 59টি। 60 জন শিক্ষক থেকে বর্তমানে শিক্ষক সংখ্যা হয়েছে 1950 জন। 877 জন শিক্ষার্থী নিয়ে 1921 সালে যে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা এখন 36,322 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশ আজ নারী শিক্ষা ও ক্ষমতায়নের 100 বছর পালন করছে। 1921 সালে লীলা নাগ নামের একজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই একজন ছাত্রী এখন 12,028 জন ছাত্রীতে পরিণত হয়েছে, যা মোট ছাত্রের 32.49%। অবাক করা বিষয় হলো, বর্তমানে নারী শিক্ষকের পরিসংখ্যানও মোট শিক্ষকের 32%। 100 বছরে পিএইচডি ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 1977 জনকে, ডিবিএ ডিগ্রি দিয়েছে 18 জনকে, এমফিল ডিগ্রি দিয়েছে, আমাদের বলতে দিতে হবে, 18 এমফিল ডিগ্রি দিয়েছে
বিরোধী দলীয় নেতার 1783 দৃষ্টি জনকে আকর্ষণ করছি। গত 100 বছরে একটি প্রশ্ন আমরা নিতে পারি, একটি প্রশ্ন আমরা নিতে পারি। প্রধানমন্ত্রী একটু আমাদের নিতে কথা পারি। বলতে দেননি, আপনি আমাদের আমাকে দিবেন বক্তব্য না? শেষ করার পর একটি প্রশ্ন নিব। এক- আপনার কাছে বিনীত অনুরোধ করছি, আপনি আমাদের মা হিসেবে আপনি দুই সন্তানের প্রতি সমতা আমাদের নিশ্চিত করবেন। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। একটি প্রশ্ন নেওয়া যেতে পারে মাননীয় মাননীয় বিরোধী স্পিকার, দলীয় আমার নেতা। বক্তব্য শেষ করে ঠিক আছে, অবশ্যই নিব। ঠিক আছে। কেবল একাডেমিক দায়িত্ব পালন করা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক দায়িত্ব পালনের পাশাপাশি গত 100 বছরে মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের জন্য গঠন করেছে 353টি ট্রাস্ট ফান্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীগণ করোনা মহামারীতে পরস্পরের পাশে দাঁড়িয়েছে। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি পাশে আছি বন্ধু নামে একটি উদ্যোগ নিয়ে সকল বন্ধুর পাশে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডারস বিভাগের 21 জন স্পিচ থেরাপিস্ট বিনামূল্যে এই করোনা মহামারীতে স্পিচ থেরাপি সেবা দিয়েছে। আমরা জানি চতুর্থ শিল্প বিপ্লব আমাদের চ্যালেঞ্জ। সেই চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে প্রণয়ন মাননীয় করেছে। বিরোধী দলীয় নেতা, মাননীয় স্পিকার, আপনাকে 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আমার প্রশ্নটি দিবেন না? একটা প্রশ্ন সহ 30 সেকেন্ড, সময় চেয়ে ওকে। নিচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে প্রণয়ন করেছে শিক্ষা বান্ধব ও যুগোপযোগী শিক্ষা পরিকল্পনা এবং অবকাঠামো প্রস্তাবনা। আমরা সম্প্রতি দেখেছি একজন গবেষক পাট থেকে নতুন জাতের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে, 50টি জাতের ব্যাকটেরিয়া, 35টি নতুন জাতের ছত্রাক আবিষ্কার করেছে। এছাড়াও সাংস্কৃতিক চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল সোসাইটির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক ক্ষেত্রে ভূমিকা রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার সময় শেষ, বিনীত অনুরোধ জানাচ্ছি। শেষ করছি মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি ঢাকা আপনার বিশ্ববিদ্যালয় বক্তব্য ছোট গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ। বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনার আসন গ্রহণ করুন। বক্তব্য শেষ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের স্বপ্ন নিয়ে। আমরা বলতেই পারি বঙ্গবন্ধুর সোনার বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল ঐতিহ্য নির্ভরেরই নয়, হয়ে যাবে পরিবর্তনের সূতিকাগার এবং অগ্রগামী প্রতীকের অগ্রদূত। পরিশেষে আজ হতে শতবর্ষ পূর্বে যে ধ্বনিতে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আপনার ধ্বনির 30 স্পন্দন সেকেন্ড হয়েছিল, সময় 3 সেই মিনিট হয়ে যাচ্ছে। স্পন্দন মাননীয় চিরকাল বিরোধী দলীয় থাকবে। নেতা, জয় হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মাননীয় জয় বিরোধী হোক। দলীয় নেতা, পরবর্তীতে আমাদের হয়তো রিবাটালের সময় থাকবে না। আমি এই সংসদে আমাদের এখানে উপস্থিত আছেন আজকে অনেকেই পর্যবেক্ষক হিসেবে আছেন। একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছেন আমি দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি এই শতবর্ষের অনুষ্ঠান সমন্বয় করছেন মাননীয় প্রো-উপাচার্য শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সকল শিক্ষক উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ পদে। তারা সবাই এই মহান সংসদে যদি আমাদের সরকারি এবং বিরোধী দলের এই যুদ্ধটি বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে তারা ধৈর্যচ্যুত হয়ে চলে যাবেন। তো আমি সকলকে অনুরোধ করছি স্পিকারকে কঠিন হতে বলবেন না, আপনাদের সময়টা আপনারা মেনটেন করবেন। আমি অনেক সহজ কথা বলছি কারণ শতবর্ষ আসলে আনন্দের সময়। ওকে, হ্যাঁ, সুতরাং আমরা মিলিব এবং মিলাবো, এইভাবে যেন আমরা বিতর্ক করতে থাকি। অনুরোধ জানাচ্ছি মন্ত্রী, মাননীয় মন্ত্রী নিপু ইসলাম তন্নিকে বিরোধী দলের যুক্তি খণ্ডনের আগে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকারকে আমাকে এই মহান সংসদে সুযোগ প্রদানের জন্য। আজকে যে প্রস্তাবটি উত্থাপিত হচ্ছে সেই প্রস্তাবটি হচ্ছে এই সংসদ বিশ্বাস করে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলই ঐতিহ্য নির্ভর, অর্থাৎ আজকে এটিতে কোনো দ্বিধা নেই আমাদের দুই দলের ভিতরেই, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে। কিন্তু প্রশ্নটি আসছে এই ঐতিহ্যকেই নির্ভর করে আমরা এখনো বেঁচে আছি নাকি আমরা প্রতিনিয়ত কিছু নতুন নতুন ঐতিহ্য তৈরি করছি। আজকে বিতর্কের মূল জায়গাটি এখানে।
আজকে শিক্ষার্থী হিসেবে এখানে দাঁড়িয়ে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এটাই বলতে হচ্ছে যে আজকে 100 বছর যাবৎ আমরা সেই ঐতিহ্যকেই ধারণ করে বেঁচে আছি, যে ঐতিহ্য আমাদেরকে 90-এর দশকের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা দিয়ে গিয়েছিলেন। বর্তমান সময়ে এসে কেন সেই ধরনের ঐতিহ্য তৈরি হয়নি সেই সম্পর্কে কিছু ক্ষেত্র দেখিয়ে গিয়েছেন আমার দলের প্রধানমন্ত্রী এসে। আমি সেই বিষয়গুলোকে আরেকটু সম্প্রসারণ করব। একটি বিষয় লক্ষ্য করুন, আজকে বিজ্ঞ প্রতিপক্ষ, সেটি হচ্ছে এই যে শিক্ষক এবং শিক্ষার্থী দুটো দল আজকে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, এখানেই কিন্তু মূল জায়গাটি আমরা বুঝতে পারি। সেটি কি, যে শিক্ষক এবং শিক্ষার্থীদের ভিতরে সম্পর্কের যে ঘাটতিটি সেটি কিন্তু প্রতীয়মান হচ্ছে। আজকে ঐতিহ্যগুলো তৈরি কোথা থেকে হয়েছে? শিক্ষক এবং শিক্ষার্থীর সম্প্রীতির সম্পর্ক থেকে। আমরা যদি সেই অতীতের দিকে তাকাই, যে অতীত আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আমাদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছিল, আমরা বর্তমান সময়ে তাকিয়ে কিন্তু সেই অতীতকেই মনে করি, কিন্তু বলতে পারি না আমাদের বর্তমান সময়ে এই ঐতিহ্যগুলো রয়েছে। আমার প্রতিপক্ষ অনেকগুলো বিষয়কে আজকে উপস্থাপন করেছেন, আমি একটু ধরে ধরে বলে যাব। উনি বলেছেন 3টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করেছিলেন, বর্তমানে সেখানে 13টি অনুষদ রয়েছে। বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই 13টি অনুষদের যে শিক্ষার্থী রয়েছে তারা কি শিক্ষার্থী বান্ধব পরিবেশটি পাচ্ছে কি পাচ্ছে না, সেইটি আজকে এই প্রশ্ন এখানে দাঁড়িয়ে করতে হচ্ছে। মাননীয় মন্ত্রী, আমার একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। অবশ্যই আপনার প্রশ্ন, আমার এই প্রশ্নটি আপনার মানে দিস ইজ জাস্ট অন পয়েন্ট, আপনার এই পয়েন্টের উপর একটি প্রশ্ন ছিল। 12টি বিভাগ তৈরি হয়েছে শুরুতে, বর্তমানে সেখানে 83টি বিভাগ। আমার প্রশ্ন হচ্ছে, এই 83টি বিভাগের শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে সেই পূর্বের মতো শিক্ষা ব্যবস্থাটি পাচ্ছে কিনা? যদি সেটি না পেয়ে থাকে তাহলে বলতে হবে শুরুর দিকে। মাননীয় মন্ত্রী, আপনাদের এই বক্তব্যগুলোর উপর আমাদের একটি প্রশ্ন না নিলে হচ্ছে না। বেড়েছে, আমাদের বিভাগ বেড়েছে, অনুষদ বেড়েছে, কিন্তু আমাদের পড়াশোনার মানটি বাড়েনি। কেন বাড়েনি? কারণ আমাদের শিক্ষার্থীদের রয়েছে আবাসন সমস্যা, আমাদের শিক্ষার্থীদের রয়েছে খাদ্যের সমস্যা। পপুলিস্ট আবাসনের জায়গায় আগে আসেন। আমি সবগুলো উত্তর নিব, আমাকে একটু বলার সুযোগ দেন। শিক্ষকরা এখানেও শিক্ষার্থীদের সুযোগ দিতে নারাজ। শিক্ষার্থীরা এখানেও যখন সুযোগ দিচ্ছে না, ক্লাসরুমে যখন আমি প্রশ্ন করি তখনও শিক্ষার্থীরা সেম একই রকমের অ্যাটিটিউড দেখায়। এখন বুঝেন মাননীয় মন্ত্রী, আপনি আমাকে সুযোগ দিচ্ছেন না, বরং আমি আপনার কাছ থেকে ওই অ্যাটিটিউড পাচ্ছি। আপনাকে সুযোগ দিব মাননীয় শিক্ষক, আপনি বক্তব্য অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমার আপনার পয়েন্টে কিছু প্রশ্ন ছিল। আমি আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে আমরা কি হচ্ছে দিনকে দিন আমাদের শিক্ষার্থীদের ভিতর থেকে সৃজনশীলতা নষ্ট করে বিসিএস এর দিকে ধাবিত করছে, পরীক্ষার দিকে ধাবিত করছে। কিভাবে? কারণ আমাদের সেমিস্টার সিস্টেম এমন করে রেখেছে, মাননীয় মন্ত্রী, বিসিএস করে পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের, তাদের মানসিক যে চাপটি পড়ে সেটির খবর কয়জন শিক্ষক রেখেছে? এটি আজকে এখানে দাঁড়িয়ে প্রশ্ন। মাননীয় মন্ত্রী, বিসিএস নিয়ে প্রশ্ন আছে, আমি জানি শিক্ষক আপনার, আমি নেব আপনার বিপক্ষ দলের কখন নেব, আপনি একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আমাদের যে আগের যে ঐতিহ্য রয়েছিল সেই ঐতিহ্যের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা যেটি দেখতে পাই, শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে গাছের নিচে বসেও ক্লাস করিয়েছে। সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি আমরা চাই, কারণ এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক সেটি, এবং এর দ্বারাই ঐতিহ্যগুলো তৈরি হয়েছে। আপনার প্রশ্নটি? জি, আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা শিক্ষার্থী বান্ধব পরিবেশ চাচ্ছেন, আপনারা শিক্ষার্থীরা কেন বিসিএস নির্ভর হচ্ছে সেটি জানতে চাচ্ছেন, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, একজন শিক্ষক ক্লাসে যখন শিক্ষার্থীকে সর্বোচ্চ পরিমাণে তার ফিল্ডে স্পেশালিস্ট হওয়ার জন্য অনুরোধ করে, শিক্ষার্থী যখন বলে না আমার আসলে রেজাল্টই টার্গেট, এই রেজাল্টটি কোনো একরকম করে গিয়ে আমাকে আসলে একটি কম্পিট করতে হবে বিসিএসের জায়গাতে, প্রথম বর্ষ থেকে সেই শিক্ষার্থী যখন লাইব্রেরিতে রেফারেন্স বুক পড়তে না গিয়ে MP3 পড়া শুরু করে, সেই শিক্ষার্থীকে কোন শিক্ষক বা কোন পদ্ধতিতে আসলে গবেষণা নির্ভর শিক্ষার্থী বানাবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার একটি প্রশ্ন এই প্রশ্নের প্রেক্ষিতে, সেটি হচ্ছে, আপনি কতজন এমন শিক্ষককে চিনেন যে শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসরুমে দাঁড়িয়ে গবেষণা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য সব শিক্ষক আমরা শেখানোর চেষ্টা করি, আপনারা শিখেন না। এখানে শিক্ষক শিক্ষার্থী দুই পক্ষই রয়েছে, আজকে এখানেই ভোটাভুটি হয়ে যাবে। শিক্ষার্থীরা কোন দিকে আজকে যায়? শিক্ষার্থীদেরকে আজকে এখানে আপনারা সংখ্যাগরিষ্ঠ বলে আমরা সংখ্যালঘু বলে এইখানে ভোটাভুটি করার সুযোগটি নেই। অর্থাৎ এখানেই প্রমাণ পাচ্ছি আমরা যে আমরা সেই ঐতিহ্যের থেকে অনেকটা দূরে সরে এসেছি, যে সেটার দায়ভার শিক্ষার্থীদেরকেও নিতে হবে। আজকে আমরা এখানে এসেছি, কিভাবে আপনারা শিক্ষার্থীর কাছে যাচ্ছেন যেখানে প্রশাসনে বিভিন্ন
পর্যায়ে শিক্ষকরা রয়েছে, তারা শিক্ষার্থী বান্ধব কথা বলে না, কোনো মিটিংয়ে শিক্ষার্থীদের জন্য আবাসনের কথা বলে না, খাদ্যের কথা বলে না, শিক্ষার্থীদের লাইব্রেরির কথা বলে না, গবেষণার জন্য তাদের যে ধরনের পরিবেশ দরকার সেটার কথা বলে না। মাননীয় সেই মন্ত্রী, শিক্ষকদের কথা আপনি মাননীয় বলছেন যে মন্ত্রী, শিক্ষার্থীরা মাননীয় তাদের পক্ষে এই মন্ত্রী, কথা বলবে। কিন্তু মাননীয় আজকে মন্ত্রী, যখন- জি, বলুন। মাননীয় মন্ত্রী, এই যে শিক্ষকরা আপনাদের কথা শুনতে চায়, আজকের আয়োজনটি কিন্তু সেটি, এবং এই আয়োজনের পেছনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির স্লটে আপনি কথা বলছেন। হ্যাঁ, ধন্যবাদ। আজকে 100 বছর পূর্তিতে এটিও দুঃখজনক যে আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন নেই, আমাদেরকে শিক্ষক সমিতি স্লটে দাঁড়িয়ে আমাদের অধিকারের কথা বলতে হচ্ছে। এর থেকে দুঃখজনক আর কোনো পয়েন্ট হতে পারে না মাননীয় স্পিকার। ধন্যবাদ, মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী। শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকে যে সম্মানিত শিক্ষকরা দাঁড়িয়ে আছেন তারাও এই শিক্ষার্থীদের জন্যই, কারণ তারাও এক সময় শিক্ষার্থী ছিলেন। অর্থাৎ এই যে শিক্ষক শিক্ষার্থীর মেলবন্ধন সেটি তৈরি কখন হবে? যখন এই ঐতিহ্যকে ধারণ করে বিভিন্ন জায়গায় আমরা কাজ করব। সেই জায়গাগুলো কি? সেই জায়গাগুলো হচ্ছে আমরা গবেষণা করব, শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করব, সামাজিক রাজনৈতিক অবদানের শিল্প এবং সাহিত্য এই অবদানগুলোতে আমরা শিক্ষক শিক্ষার্থীরা মিলে কাজ করব। তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের ঐতিহ্য শিক্ষার্থী বান্ধব ঐতিহ্য হবে, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এবং সম্প্রীতির সম্পর্ক তৈরি হবে। আমরা তখন বলবো না আমাদের ঐতিহ্য কেবলই ঐতিহ্য নির্ভর। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। জয় হোক শিক্ষকদের, জয় হোক শিক্ষার্থীদের। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনছিলাম। আমার এই মুহূর্তে মনে পড়ছে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় স্পিকার একটি কবিতার চরণ বলেছিলেন যে আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। আমি সেটার মাঝখান থেকে একটা লাইন বলতে চাই, সেটা হচ্ছে হেসে কলকল, হেসে খলখল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। আজকের এই সংসদে আমার বক্তব্যগুলি ঠিক ওরকমই রাখছে, এত প্রাণ আছে, এত গান আছে, এত সুর আছে মোর। অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য বিরোধী দলের উপনেতা মেহেদী হাসানকে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ছায়া সংসদে আমাকে বিতর্ক করার সুযোগ করে দেওয়ার জন্য। শতবর্ষের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আলোকিত, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই আলোটি যতজন শিক্ষক নিচ্ছে তার চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী নিচ্ছে মাননীয় স্পিকার। এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে এই শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়টি যতটা শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা করে, এই শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতটা শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা করে মাননীয় স্পিকার, আমাদের শিক্ষার্থীরা যদি নিজেরাও নিজেদের জন্য এতটুকু চিন্তা করতো তাহলে আজকে যেই বিষয়গুলো নিয়ে ছাত্রপক্ষ কথা বলছেন হয়তোবা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগটি থাকতো না। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো দিয়ে শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রী খুবই পপুলিস্ট বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন যে এই বিষয়গুলো এখানে আজকে যেই শিক্ষার্থীরা রয়েছে প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে, সবচেয়ে জোরে করতালি আসবে। কিন্তু মাননীয় স্পিকার, বাস্তবতার জায়গাটি হচ্ছে একজন শিক্ষার্থী যখন প্রথম বর্ষ থেকে MP3 বই কেনা শুরু করে, প্রথম বর্ষ থেকে যখন ওরা কোচিং করার ভর্তি হওয়া শুরু করে, তখন মাননীয় স্পিকার একজন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের জন্য সায়েন্স লাইব্রেরিতে গিয়ে সে জেনেটিক্সের কোনো বই পড়ে না মাননীয় স্পিকার, সে MP3 পড়ে। মাননীয় স্পিকার, একজন সোশিওলজি স্টুডেন্ট, একজন আর্টস ফ্যাকাল্টি সবচেয়ে ভালো কলা শেখার মতো ছাত্রটি সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে MP3 পড়ে মাননীয় স্পিকার, সে সেখানে বসে তার ডিপার্টমেন্টের বইটি পড়ে না। আমি যখন ক্লাসরুমে বসে আমার শিক্ষার্থীকে বলি তোমাকে ডিপার্টমেন্টের পড়াটিকে গুরুত্ব দিতে হবে, একাডেমিক পড়ায় তোমাকে স্পেশালিস্ট হতে হবে, তার পাশাপাশি তুমি অন্যটি চিন্তা করবে। মাননীয় স্পিকার, আমার শিক্ষার্থীর জবাব হচ্ছে 4 বছর পর যেখানে আমাকে একটি সরকারি চাকরির জন্য কম্পিট করতে হবে সেখানে ডিপার্টমেন্টের পড়ায় কোনো রকম CGPA নিয়ে আমি যেইভাবে পারি MP3 বইগুলো আগে থেকে শেষ করে ফেলতে পারলে সেটাই আমার জন্য ভালো হয়। মাননীয় স্পিকার, এটি যদি প্রথম বর্ষের শিক্ষার্থীর চিন্তা হয় সেই শিক্ষার্থীকে একজন শিক্ষক কতটা কষ্ট করে তার ক্লাসরুমের ভেতরে তাকে গবেষণা বান্ধব শিক্ষার্থী বানাবে, এটি সবচেয়ে বড় প্রশ্ন মাননীয় স্পিকার। তারপর লক্ষ্য করুন, আমি বক্তব্য মাত্র খণ্ডন করা শুরু করেছি, প্রশ্ন নিব না। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন মাননীয় প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন যে শিক্ষার্থী আজকে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, বিশ্ববিদ্যালয়ের মান সেই জায়গাটিতে উন্নত হওয়ার বিষয় নিয়ে কথা বলেছেন। মাননীয় স্পিকার, একটি বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করলে আমি টাইমস হায়ার এডুকেশনের ইউনিভার্সিটি র্যাঙ্কিং ক্রাইটেরিয়াগুলো দেখছিলাম, যেখানে মাননীয় স্পিকার টিচার অ্যান্ড স্টুডেন্ট রিসার্চের রেপুটেশনের একটা পার্ট রয়েছে, যেখানে টিচারদের রিসার্চের সাইটেশন যেমন ইম্প্যাক্ট ফেলে, স্টুডেন্টদের রিসার্চের সাইটেশন একইভাবে ইম্প্যাক্ট ফেলে। আমার প্রশ্ন মাননীয় স্পিকার,
35,000 শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে আপনি কজন শিক্ষার্থী দেখাতে পারবেন অনার্স মাস্টার্স অবস্থায় তার ভালো কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে, স্কোপাস ইন্ডেক্স জার্নালে তার পেপার পাবলিশ হয়েছে, কিংবা তাকে যদি রিসার্চ মেথোডোলজি কোর্সটি করতে বলা হয় সেটিকে অপশনাল রেখে অন্য একটি কোর্সে চলে যায়, কিংবা রিসার্চের উপর ততটা গুরুত্ব না দিয়ে যেই কোর্স দিয়ে সে দ্রুত বের হয়ে যেতে পারবে এবং দ্রুত গিয়ে চাকরির বাজারে কম্পিট করতে পারবে, এই রকম মনোবাসনার শিক্ষার্থী যদি একটি বিশ্ববিদ্যালয় থাকে, শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের ইম্প্যাক্টটি আসে জিরো মাননীয় স্পিকার। শুধুমাত্র শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ইম্প্যাক্ট না নিয়ে শিক্ষকদের পক্ষ থেকে ইম্প্যাক্ট দিয়ে কিছু করা যায় না মাননীয় স্পিকার। প্রথম বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতা মাননীয় স্পিকার, আবাসন সংকট নিয়ে কথা বলছেন। আমরা তো এবছর চেয়েছিলাম করোনার পর, আমি একটি হলের সাথে সংযুক্ত রয়েছি, আমরা বলেছি করোনার পর হলগুলোতে কোনো গণরুম থাকবে না। আমরা চেয়েছিলাম শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ আবাসন সুবিধাটি নিশ্চিত করে দিতে। মাননীয় স্পিকার, আমরা আপনাদেরকে হলে তোলার জন্য 5 দিন ব্যবধান করে 5 তারিখ চতুর্থ বর্ষ তুলেছি, বলেছিলাম 10 তারিখ আপনারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ উঠবেন, কিন্তু আপনারা আমাদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ইনডোর অ্যান্ড গোপন দরজা দিয়ে 5 তারিখেই আপনারা প্রথম বর্ষ সহ সবাই হলে উঠে গেছেন। এটি যদি আপনাদের আচরণ হয় তো আপনাদের আবাসন সংকটটি আমরা দূর করব কিভাবে? আপনি যদি নিজে থেকেই সেই সহযোগিতা আমাদেরকে করার মানসিকতা না থাকে, আমি চাইলেও তো আপনার গণরুম বন্ধ করতে পারবো না। আমি গিয়ে বলে দিয়ে আসি এই রুমে 8 জনের বেশি থাকবে না, পরের দিন ভিজিট করতে গিয়ে দেখি আপনারা কিন্তু রুমে ঠিকই 30 জন থাকছেন। মাননীয় স্পিকার, এই দায়টি কি শিক্ষকের? আমি একজন আবাসিক শিক্ষক হিসেবে কখনো সেই দায়টি নিব না। আবাসন সংকটের সমস্যাটি আপনাদের দিক থেকে আপনারা তৈরি করছেন। মাননীয় স্পিকার, আমার মাননীয় মন্ত্রী এসে বলেছেন শিক্ষক শিক্ষার্থী এখানে প্রতিপক্ষ হয়ে গেছে, সেই সম্পর্কটি নেই। আমি মনে করি মাননীয় স্পিকার, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। মাননীয় স্পিকার, উনি এখানে দাঁড়িয়ে যদিও বলেছেন ওনারা আমার প্রতিপক্ষ, কিন্তু মাননীয় স্পিকার আমরা প্রতিপক্ষ নই। আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা শিক্ষকরা সর্বোচ্চ ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করি। আমার প্রত্যেকটি শিক্ষার্থীর সাথে আমার বন্ধু বাৎসল্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের দরগোড়ায় আমি প্রত্যেক শিক্ষার্থীকে এতটুকু অ্যাক্সেস দেই, তার পার্সোনাল কোনো প্রবলেম, তার একাডেমিক প্রবলেম, তার সোশ্যাল ফ্যামিলিয়াল যে কোনো রকম প্রবলেম সে আমার সাথে ডিসকাস করার সুযোগটি পায়। মাননীয় স্পিকার, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপনি যদি দেখেন, আমার বিশ্ববিদ্যালয়ে আমি বিশ্বাস করি অধিকাংশ শিক্ষক এই অ্যাক্সেসটুকু শিক্ষার্থীদেরকে দেন। তাহলে আপনি কোথায় পেয়েছেন যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্কটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বন্ধুত্বপূর্ণ নয়? মাননীয় স্পিকার, তারপর লক্ষ্য করুন আজকে গবেষণার জায়গাটি নিয়ে কথা বলছেন। আমাদের গবেষণার অ্যাচিভমেন্টের জায়গায় যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ঐতিহ্য নির্ভর নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যের পাশাপাশি যে অর্জনগুলো, মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো নাম বলেছেন, সত্যেন বোস স্যার থেকে শুরু করে। আমার তার কাছে প্রথম প্রশ্ন ছিল যে এই নামগুলো আপনি পড়ছেন, এই নামগুলো কি শতবর্ষের বাইরের? মাননীয় স্পিকার, না, এই নামগুলো শতবর্ষের ভেতরের। যাদেরকে মাননীয় স্পিকার আপনি এই শতবর্ষে দাঁড়িয়ে স্মরণ করছেন, এরা প্রত্যেকে শতবর্ষের ভেতরের অংশ। এদের প্রত্যেকের এই বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অর্জন। এবং আমি আপনাদেরকে আজকের এই ডায়াসে দাঁড়িয়ে বলতে পারি, আগামী শতবর্ষে বর্তমান সময়কার যারা রয়েছে বিশ্ববিদ্যালয়ের, এই নামগুলো আপনি আগামী শতবর্ষে এদের মতো করেই স্মরণ করবেন। এই রকম অর্জন, এই রকম ভালো গবেষণা নির্ভর, এই রকম শিক্ষক আমাদের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আপনি যেটি দেখার জন্য আরও কিছু বছর অপেক্ষা করতে হবে। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন বিশ্ববিদ্যালয় গবেষণার জায়গাটিতে কত গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়। মাননীয় স্পিকার, বর্তমানে সবচেয়ে বেশি যে বিষয়টি ইম্পর্টেন্ট, র্যাঙ্কিং বাড়ানোর জন্য, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের টেকনোলজিক্যাল অ্যাটাচমেন্ট বাড়ানোর জন্য প্রত্যেক শিক্ষক এখন মাননীয় স্পিকার রেগুলার আপডেট করছেন নিজেদের ওয়েবসাইট, নিজেদের প্রোফাইল। প্রত্যেক শিক্ষার্থীকে নিজেদেরকে আপডেটেড রাখার জন্য তাদের পার্সোনাল ইনস্টিটিউশনাল ইমেল প্রোভাইড করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রত্যেক শিক্ষার্থী নিজস্ব গবেষণা নির্ভর কার্যক্রম রেগুলার আপডেট করছেন। আমরা এখন চাইলেই দেখতে পারি কোন বিশ্ববিদ্যালয় শিক্ষক তার কতগুলো আর্টিকেল রয়েছে, কত সাইটেশন রয়েছে, গবেষণায় ইনসেন্টিভ থেকে শুরু করে। মাননীয় স্পিকার, সেন্টেনিয়াল রিসার্চ গ্রান্ট নামে একটি রিসার্চ গবেষণার প্রকল্পের জন্য শিক্ষকদেরকে যেই পরিমাণ উৎসাহ উদ্দীপনা দিয়ে গবেষণার জন্য এগিয়ে আনা হয়েছে, মাননীয় স্পিকার মাননীয় সরকার দল হয়তো জানেই না 258টি প্রজেক্ট ইতিমধ্যে অ্যাকসেপ্টেড হয়েছে, যেখানে 5 শতাধিক শিক্ষক এই সেন্টেনিয়াল রিসার্চ গ্রান্ট প্রকল্পের অধীনে নিজস্ব এরিয়াতে গবেষণা করে প্রত্যেক গবেষণার উপর নিজস্ব প্রতিবেদন জমা দেবেন। প্রত্যেক শিক্ষকের জন্য এই প্রজেক্টের উপর ভিত্তি করে কমপক্ষে একটি ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে, স্কোপাস ইন্ডেক্স জার্নালে একটি আর্টিকেল পাবলিশ করতে হবে। মাননীয় স্পিকার, এই প্রত্যেকটি ইনসেন্টিভ বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংকে বাড়ানোর জন্য, প্রত্যেকটি ইনসেন্টিভ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা, রিসার্চ কোয়ালিটি, রিসার্চ ডেভেলপমেন্ট, আমি শেষ করে দিচ্ছি, রিসার্চ কোয়ালিটি, রিসার্চ ডেভেলপমেন্ট বাড়ানোর জন্য এগুলো বিশ্ববিদ্যালয় মাননীয় স্পিকার মাননীয় আমাদের শিক্ষকগণ সেই উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, আপনি যদি
আজকে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেন, এই মঞ্চ যেমন আপনাকে অ্যাকোমোডেট করেছে, এই মঞ্চ 3 জন শিক্ষককে অ্যাকোমোডেট করেছে, আপনারাও 3 জন, আমরাও 3 জন। এই মঞ্চ আপনাদেরকে যেমন কথা বলার সুযোগ দিয়েছে, এই মঞ্চ আমাদেরকেও কথা বলার সুযোগ দিয়েছে। যেই মঞ্চে আমি দাঁড়িয়ে শিক্ষকদের গৌরব নিয়ে কথা বলছি, সেই মঞ্চে আপনি দাঁড়িয়ে কেন শুধু ছাত্র আন্দোলনের সেই অতীত ইতিহাসগুলো ছাড়া বর্তমান সময়ে আপনার ছাত্রদের কোনো গবেষণা নির্ভর সাফল্য, আপনার ছাত্রদের কোনো বড় কোনো বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের জায়গাতে নিজেদের ইম্প্যাক্ট অ্যাচিভমেন্ট দেখানোর সেই সুযোগটি কেন আপনার হাতে নেই? আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার তৃতীয় বক্তা এসে দেখিয়ে যান আপনাদের শিক্ষার্থীদের গবেষণা জগতের সাফল্যটি কোথায়, আপনাদের শিক্ষার্থীরা কোন জায়গাটিতে আপনারা বিশ্ববিদ্যালয়কে সফল করার লক্ষ্যে, বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করার লক্ষ্যে, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংকে এগিয়ে দেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের ভূমিকাটি কোথায়, আপনি সেটি দেখিয়ে যান। মাননীয় স্পিকার, আপনি শতবর্ষের আলোয় দাঁড়িয়ে আলোটি নিয়ে যাবেন, কিন্তু দোষগুলো শুধুই শিক্ষকদের ঘাড়ে দেবেন। শিক্ষার্থী হিসেবে আপনার কোনোই দায় নেই, এটি বলার কোনো সুযোগ নেই। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। অনেক কথা মনে পড়ে, কিন্তু সময়ের জন্য বলতে পারছি না, কারণ তারা এমন বেশি কথা বলছেন যে আমাদের জন্য আর সময় থাকবে না মনে হয়। অনেক ধন্যবাদ। আমি এখন শেষের দিকে আমরা প্রায় অনুরোধ জানাচ্ছি সরকারদলীয় মাননীয় সংসদ সদস্য রোমান উদ্দিনকে তার বক্তব্য, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবটি কেন গ্রহণযোগ্য হবে এই পক্ষে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবাইকে মহান বিজয় দিবস, মানে মহান বিজয়ের মাস ডিসেম্বরের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের বিতর্কটি নির্ধারণ করা হয়েছে, আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলই ঐতিহ্য নির্ভর। মাননীয় স্পিকার, দেখুন, লক্ষ্য করলে দেখবেন এই প্রশ্ন আমাদেরকে, এই বক্তব্যটি আমাদেরকে একটা জিনিস ইন্ডিকেট করে, সেটি হচ্ছে আমরা আসলে কি নির্ভর, বা আমরা আসলে কি নির্ভর হওয়া উচিত ছিল। আমরা বারবার করে তাকে প্রশ্ন করার জন্য চেষ্টা করেছিলাম, প্রশ্ন করতে চেয়েছিলাম, তারা আমাদেরকে প্রশ্ন নেয়নি, উল্টো আমাদের উপর বলছিলাম আমরা তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছি। দিস ইজ দ্য পয়েন্ট, যে আমরা আসলে তাদেরকে কথা বলার অনেক জায়গা করে দিয়েছিলাম, তাদের আমাকে প্রশ্ন করতে দেননি। মাননীয় স্পিকার, বর্তমান সময়ে এসে আমরা দাঁড়িয়ে বলছি আমরা 100 বছর পূর্বে বা গত আমাদের যে বিশাল একটি ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যগত কারণে আমরা 1971 সালে আমরা যুদ্ধ করেছি, ভাষা আন্দোলনে আমার এই বিশ্ববিদ্যালয়ের একটি বিস্তৃত একটি ইতিহাস রয়েছে। এই বর্তমান সময়টি অদূর ভবিষ্যতে গেলে অতীত হয়ে যাবে। আপনি আমাকে দেখান বর্তমান সময়ে আপনি কি করছেন, যেটা ভবিষ্যতে গেলে আপনি বলতে পারবেন এই অতীত সময়ে এসে আপনি সেটা ঐতিহ্যগত আপনি গ্রহণ করতে পেরেছিলেন। মাননীয় সভাপতি, বর্তমান সময়ে আমরা ছাত্রদের কথা শুনছি, সেই কথা শুনে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই হচ্ছে নমুনা। মাননীয় স্পিকার, আমাদেরকে, মাননীয় স্পিকার, এই হচ্ছে নমুনা বলে আমাদেরকে ব্যঙ্গাত্মকভাবে মাননীয় সংসদ আমার সদস্য, এই লাইনটা সংসদ থেকে, এই লাইনটা সংসদ থেকে এক্সপান্স করার অনুরোধ করছি। আমি এক্সপান্স অসংখ্য ধন্যবাদ। আমি আমার বক্তব্য উঠিয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, এই শতবর্ষে আপনি যদি বলেন বর্তমান সময়ে এসে আপনার ঐতিহ্যগত বা আপনার সবচেয়ে মানে আপনি কি অর্জন করতে পেরেছেন, আপনি যদি বলেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ক করতে পেরেছেন, তাহলে আমি মেনে নিব। হ্যাঁ, আপনি সুন্দর করে একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ক তৈরি করতে পেরেছেন, আমরা বের হলে দেখি মানুষের এখানে সমাগম, এখানে অনেক মানুষ ঘুরছে ফিরছে, এটি আপনার জন্য একটি অর্জন হতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে আপনি আসলে কি করতে চাচ্ছেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা খাতে আপনি কতদূর কি করতে পারছেন। আমি আপনাকে স্টেট দিয়ে দেখাচ্ছি যে বছরের পর বছর অর্থ বছরে এসে বাজেটে কিভাবে গবেষণা খাতে আমাদের অর্থ বরাদ্দ কমছে। 2018-19 সালে লক্ষ্যপর্দে মাননীয় স্পিকার আমাদের বাজেট ছিল গবেষণা খাতে 6.66%, 2019-20 এসে কমে এসেছে 5.4%। মাননীয় স্পিকার, বাজেট তো আপনারা দিচ্ছেন, সরকার যদি বাজেট কম দেয় গবেষণায়, তাহলে শিক্ষক কি করবে? আপনার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। যে আমি ছায়া সংসদে দাঁড়িয়ে কথা বলছি, তো আমি আপনার কথাটা শেষ করে আপনার কথাটা উত্তর দিচ্ছি। বর্তমান সময়ে এসে 2021-22 অর্থ বছরে এসে বাজেট দাঁড়িয়েছে মাত্র 1.32%। এটি হচ্ছে আমাদের গবেষণা খাতের অবস্থা। আপনি যদি আমাকে বলেন যে একজন শিক্ষার্থী কেন ফার্স্ট ইয়ার থেকে এসে বিসিএস পড়ছে, কেন আমার গবেষণা খাতে কাজ করছে না, প্রশ্ন ছিল, তাহলে আমি আপনাকে বলবো আপনি একজন শিক্ষক হিসেবে যদি আপনার শিক্ষার্থীকে গবেষণা খাতে আগ্রহী করে তুলতে না পারেন, এই দায়ভার আপনাকে নিতে হয়। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ, আমার খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ছিল, আমি প্রশ্নটি করে নিচ্ছি। সেটি হচ্ছে, আপনি একজন শিক্ষার্থীর নাম বলুন যে গবেষণা প্রকল্পের জন্য প্রস্তাব দিয়েছিল ডিপার্টমেন্টে, বাজেট দিয়েছিল, কিন্তু তার সেটি গ্রহণ করা হয়নি। এক্স্যাক্টলি, আমার প্রশ্নটি হচ্ছে আপনি একজন শিক্ষার্থীকে ওই মনোবল তৈরি করতে হবে, ওই আগ্রহ তৈরি করার জায়গা আপনাকে তৈরি করতে হবে। এমপি3 নিয়ে পড়ে থাকলে আমি আগ্রহ তৈরি করব কিভাবে? জি, আমি আপনাকে আমি আমার বক্তব্য চলাকালীন সময় আপনার প্রত্যেকটি প্রশ্ন আপনি উত্তর পাবেন। মাননীয় স্পিকার, তিনি আমাদেরকে বলেছেন যে
সেই 100 বছরের শতবর্ষের ইতিহাসে আমাদের ধীরে ধীরে শিক্ষকের সংখ্যা বেড়েছে, শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, আমাদের ইনস্টিটিউশনের সংখ্যা বেড়েছে, কিন্তু তারপরেও বর্তমানে আমাদের 100 জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজন শিক্ষক আমাদেরকে শিক্ষাদান দিচ্ছে। মাননীয় স্পিকার, দেখুন আমাদের এটি ব্যর্থতা, আমরা সঠিকভাবে এই বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে পারছি না। এর দায়ভার যদি আপনি শুধুমাত্র শিক্ষকদের ঘাড়ে নিয়ে নেন, তবে আমি মনে করব মাননীয় স্পিকার এটা আপনি ভুল ধারণা করছেন। আমরা এটি স্বীকার করে নিচ্ছি, এই শিক্ষার্থী বান্ধব এই একটি ক্যাম্পাস গড়ে তোলার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীর উভয়েরই দায়ভার রয়েছে। কিন্তু আপনাকে বুঝতে হবে মাননীয় স্পিকার, একজন শিক্ষার্থী যখন একটি পরিবারের মতো করে বেড়ে উঠবে, তখন সেই শিক্ষার্থীকে গড়ে তোলার জন্য, সেই শিক্ষার্থীকে আপনি নিয়মকানুনভাবে গড়ে তোলার জন্য অবশ্যই সেই দায়ভার একজন গার্জিয়ান, অভিভাবক হিসেবে আপনার শিক্ষককে সবচেয়ে বেশি নিতে হয়। মাননীয় স্পিকার, আমরা মনে করি গত কয়েক বছরে বাংলাদেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে গেছে। গত কয়েক বছরে বাংলাদেশের মানুষজন 2G, 3G, 4G, 5G পর্যন্ত পেয়ে গেছে। মাননীয় স্পিকার, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মাসেতু হয়ে গিয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গত 100 বছরেও তাদের অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে আমরা পারলাম না। মাননীয় স্পিকার, আমরা এখনো পর্যন্ত একটি আবাসন নিশ্চিত করতে পারলাম না। আপনি যদি মনে করেন যে একজন শিক্ষার্থী, আপনি বলছেন যে আমরা বলে দিয়েছি, আপনি যদি মনে করেন যে আমরা বলে দিলেই হলো যে তোমরা উঠো না, তোমরা উঠো, তারপর আপনি যদি এটি মনে করে থাকেন যে আপনার কথা শুনে তারা এটি মেনে চলবে, আপনি আর পরবর্তী কোনো স্টেপ নিতে পারবেন না। আমরা মনে করব এই পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের ব্যর্থতা রয়েছে। আমি তাদেরকে সহযোগিতা কিভাবে করব? মুক্তিপূর্তি চর্চার জায়গা থেকে আমাদের এই ইউনিভার্সিটি কতটুকু সঠিক জায়গায় রয়েছে, এই আবাসন প্রকল্পের, আবাসন খাতের এই অপর্যাপ্ততার ফলে মাননীয় স্পিকার আজকে ভিন্ন মতের যে একটি জায়গা রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেটি সঠিকভাবে আমরা চর্চা করতে পারছি না। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে যখন আমি নীলক্ষেত থেকে এখানে আসার জন্য আজকে আমাদের মন্ত্রীকে প্রায় 1 ঘন্টা পর্যন্ত জ্যামে আটকে থাকতে হয়েছিল। মাননীয় স্পিকার, এটি যদি আপনি বলেন আপনার শিক্ষার্থী বান্ধব পরিবেশ আপনি তৈরি করতে পেরেছেন, আমি মনে করি আপনি ভুল করেছেন। মাননীয় স্পিকার, তিনি আমাদেরকে বলেছিলেন যে আমরা নাকি পপুলিস্ট ভূমিকা নাই। আপনার শিক্ষার্থীদের ভূমিকা বা একটি বিশ্ববিদ্যালয় কে পরিচালনা করবে? শিক্ষার্থীরা। আপনি যদি মনে করেন যে শিক্ষার্থীরা এগুলো পরিচালনা করবে, শিক্ষার্থীগুলো দেখভাল করবে, তাহলে আপনি আমাদেরকে বলেন, শিক্ষার্থীকে দায়ভারটি দিয়ে দেন। মাননীয় স্পিকার, আমাদের সঠিক একদম আমরা এটি এক বাক্যে বলা স্বীকার করছি যে একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই দায়ভার রয়েছে, কিন্তু অভিভাবক হিসেবে অবশ্যই শিক্ষার্থীদেরকে এর জন্য অভিভাবক সুলভ আচরণটি করতে হয়। মাননীয় স্পিকার, এটি নিশ্চিত করার জন্য পাবলিক পলিসি, একটি দেশের পাবলিক পলিসি নির্মাণের ক্ষেত্রে আপনি যদি একটি ইউনিভার্সিটির বাজেট বাড়াতে চান, তাহলে সেই পাবলিক পলিসিতে শিক্ষকদের ভূমিকা আরও বেশি গ্রহণযোগ্য থাকতে হবে। সরকারের জায়গায় শিক্ষকদের আরও বেশি অংশগ্রহণ থাকতে হবে, এবং সেই জায়গাটি থেকে শিক্ষার্থীদের জন্য অভিভাবক হিসেবে শিক্ষকদেরকে এটি আদায় করে নিয়ে আসতে হয়। মাননীয় স্পিকার, আমি এটি মনে করি। এবং শিক্ষার্থীদের জন্য গত 27 বছর পর্যন্ত মানুষকে ঢাকসু এই বিশ্ববিদ্যালয় ছিল না। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, গত বছর এটি চালু হয়েছে। আমরা আশা করব শিক্ষার্থীদের জন্য এটি বরাবরের মতো আর সামনের বছরগুলো তো ডাকসু নির্বাচন আরও বেগবান থাকবে। মাননীয় স্পিকার, শেষ কথাটি বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সকলেরই একজন প্রাণের জায়গা। আজকে ওই পাশে বসে যারা আমাদের বিতর্ক করছেন শিক্ষক হিসেবে, তারাও একসময় এই শ্রেণীতেই ছিলেন। আমরা মনে করি ওনারা সবাই আমাদের সব ধরনের ব্যথা বুঝতে পারেন। ওনারা যখন শিক্ষার্থী ছিলেন তখন আমাদের কোন কোন জায়গায় ব্যথা রয়েছে, কষ্ট রয়েছে, সেগুলো তারা বুঝতে পারবেন। আমরা সব কথা হয়তো আমাদেরকে এখানে বলতে পারবেন না, আমরা শুধু এতটুকুই আশা করতে পারি আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে ওনার জন্য আমাদের জন্য ভাবতে পারেন, এবং পাশাপাশি আমাদের জন্য সব জায়গা থেকে আমাদের অধিকারগুলো আদায় করে নিয়ে আসতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সরকারি দলের সর্বকনিষ্ঠ সদস্য মাননীয় মন্ত্রী। আমরা শুনছিলাম এই সংসদ মনে করে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলই ঐতিহ্য নির্ভর এই মাননীয় প্রধানমন্ত্রীর এই বিলটি নিয়ে। এখন আমি বয়োজ্যেষ্ঠ অর্থাৎ আমাদের প্রবীণ রাজনীতিবিদ সংসদ সদস্য ডক্টর শামীম রেজার বক্তব্য শুনব, যে তিনি কি বলতে চান যে কেবলই ঐতিহ্য নির্ভর কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়। মাননীয় স্পিকার, বরাবরের মতো দেখেন সরকারি দল কি পরিমাণ দর্শক শ্রোতা জোগাড় করে এনেছে। আমরা বারবার মাকসুদ কামাল স্যারের কাছে বললাম যে আমাদের আরও 10,000 দর্শক শ্রোতা আছে, তাদেরকে অনুমতি দেন। দেখেন তিনি দিলেন না। আজকে যদি তারা থাকতেন আপনি করতালি দেখতেন যে কি পরিমাণ আমাদের পক্ষে করতালি পড়তো। মাননীয় স্পিকার, এই বৈষম্য মেনে নিয়েও আমরা
বিরোধী দল এখানে আজকে এসেছি যে যাতে বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ভালো কিছু বলতে পারি, ভালো কিছু করতে পারি। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয় আজ যা চিন্তা করে বাংলাদেশ তা আগামীকাল ভাবে, বিরোধী দল আজকে যা চিন্তা করে সরকারি দল আগামীকাল তা ভাবে। অতএব আমাদের এই কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাকে চিন্তা করতে হবে মাননীয় স্পিকার, যে আমরা ঐতিহ্য বিরোধী নই, আমরা ঐতিহ্যকে সাথে নিয়ে চলতে চাই, আমরা ঐতিহ্যকে প্রগতির বিরুদ্ধে কোনো বিষয় হিসাবে মনে করি না। আমি মনে করি বা আমরা মনে করি বিশ্ববিদ্যালয় মানে ঐতিহ্য, যেখানে ঐতিহ্য নাই সেখানে বিশ্ববিদ্যালয় নাই, যেখানে বিশ্ববিদ্যালয় নাই সেখানে ঐতিহ্য নাই। মাননীয় স্পিকার, আজকে আমি মঙ্গল শোভাযাত্রার কথা চিন্তা করুন, পুরো ঢাকার ঐতিহ্য ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে সন্ধ্যায় যে যেখানে পড়াশোনা করেন না কেন ঠিকই সন্ধ্যাবেলায় কিন্তু টিএসসিতে চলে আসতে হয়। তিনি আমার শিক্ষার্থী না তিনি কার শিক্ষার্থী আমরা কিন্তু প্রশ্ন করি না, আমরা অবারিতভাবে তাকে ওয়াইফাই ব্যবহার করতে দিই। মাননীয় স্পিকার, আজকে ঢাকা শহর মাননীয় স্পিকার, আজকে ঢাকা শহর একটা পার্ক তৈরি করবে না, একটা খোলা জায়গা তৈরি করবে না, একটা ভালো খাবার জায়গা তৈরি করবে না, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে জায়গা দিতে হয়। আমরা উন্মুক্তভাবে উদ্বালিত দুই বাহু প্রসারিত করে বলি, ভাই আসেন আপনি আমার এখানে খান, ঘোরাফেরা করেন, জলপান করেন, রাত 8টা-9টার সময় আপনি চলে যান। আমরা কোনোদিন এই ঐতিহ্যের বিরুদ্ধে কখনো কথা বলিনি। আমরা সবাইকে গ্রহণ করেছি, সবাইকে আসতে দিয়েছি, সবাইকে উদযাপন করতে দিয়েছি। সব কিছু মিলে এই দীর্ঘ সময়ে আমরা ঐতিহ্যের সঙ্গে আমাদের যাত্রা অব্যাহত রেখেছি। আমাদের সরকারি দলের যেখানে বাজেট দেবার কথা সেখানে তারা আমাদেরকে শোনাচ্ছেন এখানে গবেষণা হয় না, তারা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, আমরা বারবার এস এন বোসের কথা বলছি। মাননীয় স্পিকার, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস এন বোসকে এনেছিলেন কলকাতা থেকে, কারণ সেখানে তিনি যথেষ্ট বিকশিত হতে পারছেন না। সেই উদারতা দিয়ে দেখতে হবে যে আমরা তাকে এখানে সুযোগ দিয়ে এনেছি, আমরা তাকে গবেষণার ব্যবস্থা করে দিয়েছি, আমরা তাকে আইনস্টাইনের ল্যাবে যাবার সুযোগ করে দিয়েছি, তিনি সেখানে গিয়ে কাজের সুযোগ গ্রহণ করতে পেরেছেন। আমরা কলকাতা থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে এখানে এনেছি, আমরা রমেশচন্দ্র মজুমদারকে এখানে এনেছি। মাননীয় স্পিকার, আমাদেরকে স্মরণ রাখতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গভঙ্গের পরে প্রতিষ্ঠিত হবার পরে তার রাজনৈতিক সংকটগুলো থেমে যায়নি। আমরা 47 সংকট পার করেছি, আমাদের শিক্ষকরা চলে গেছেন, আমাদের নতুন করে শিক্ষক নিয়োগ করতে হয়েছে, আমরা 50-এর দশকে আন্দোলন করতে হয়েছে, 60-এর দশকে আন্দোলন করতে হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। তারপরেও মাননীয় স্পিকার, আমরা সেখান থেকে বেরিয়ে এসে গবেষণা করেছি। মাননীয় স্পিকার, আমরা জানতে পেরেছি যে হুমায়ুন স্যার, আমাদের মাকসুদ কামাল স্যার আর একটু সুযোগ পেলেই তারা ভূমিকম্পে নোবেল প্রাইজ পেতে যাচ্ছেন। এই যে মাননীয় স্পিকার, আমরা বারবার বলছি যে আর কিছু ফান্ড দেন, আর কিছু করলে আমরা আরও কিছু নোবেল পুরস্কার পেতে পারবো। এই যে রহমত স্যার বারবার বলছেন তিনি অসাধারণ কিছু একটা করতে যাচ্ছেন, নিজাম স্যার গবেষণার অভাবে কোনো কিছু করতে পারছেন না, এটা আমরা কার কাছে অভিযোগ জানাবো? মাননীয় স্পিকার, আজকে তিনি সমর্থক নিয়ে আসছেন, তারা হাততালি দিচ্ছেন, কিন্তু আজকে আমরা কত কিছু করতে পারতাম। দেখুন মাননীয় স্পিকার, গবেষণা একক কোনো বিষয় নয়, শিক্ষার্থী গবেষণা করবেন, এমফিল পিএইচডি গবেষণা করবেন, আমরা গবেষণা করব। মাননীয় স্পিকার, এটা কি পুতুল তৈরির কারখানা যে একদিক থেকে কাঁচামাল দিচ্ছি আর একদিক থেকে গবেষণা বেরিয়ে যাচ্ছে? এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে গবেষণাকে বের করে আনতে হবে। মাননীয় স্পিকার, মনে রাখতে হবে আমরা এখন একক গবেষণার যুগে নেই, এখন আমরা সামষ্টিক গবেষণা করি, প্রতিদিন গবেষণা হচ্ছে। আমরা আমাদের মানবিক শাখায় গবেষণা করছি, আমাদের সামাজিক বিজ্ঞানে গবেষণা করছি, আমাদের বাণিজ্য শাখায় গবেষণা হচ্ছে, আমাদের বিজ্ঞানের গবেষণা হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা অনেক কারণে প্রকাশ করতে পারছি না, বলতে পারছি না, এবং আমরা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে সমস্ত সহযোগিতা দেব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছেন যে তাদের গবেষণায় তারা দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসবেন, আমাদেরকে দেখাবেন, এবং আমরা প্রকাশিত হলে তো নিঃসন্দেহে আমরা জানতে পারবো। মাননীয় স্পিকার, আমরা মনে করি প্রগতি, সংগ্রাম, গণতন্ত্র এবং শিক্ষা এক। মাননীয় স্পিকার, আমরা সেভাবে এগিয়েছি। আপনি যখনই কথা বলতে যায় মাননীয় স্পিকার তখনই বেল দেওয়া হয়। দেখুন, এটা ঠিক না মাননীয় স্পিকার। তারপরেও আজকে বলি মাননীয় স্পিকার, যে ঐতিহ্যের কথা বলা হচ্ছে সেই ঐতিহ্য হলো শিক্ষা এবং গণতন্ত্র, যে হাত ধরাধরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগিয়েছে। আমরা স্বাধীনতা, মানবাধিকার এবং মানব মর্যাদার কথা বলছি মাননীয় স্পিকার, সেখানে আমরা ঐতিহ্যকে বাদ দিচ্ছি না। মাননীয় স্পিকার, আমরা একই সঙ্গে উৎসব এবং আয়োজনের কথা বলছি, আমরা উদ্ভাবনের কথা বলছি, আপনাকে কথা দিচ্ছি মাননীয় স্পিকার, আমরা সৃজনশীলতার কথা বলছি। এবং এই কথা বলেই মাননীয় স্পিকার আজকে শেষ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা বিরোধী দলে আছি আজকে মাননীয় স্পিকার, তারা প্রত্যেকেই সাবেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের, আপনিও এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। আজকে আর আপনার আহ্বানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে যোগদান করতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত আছেন। আমি কথা বলেই শেষ করব, যা কিছু মহান সেগুলো আমরা বিনম্র শ্রদ্ধা চিত্তে
আমরা গ্রহণ করেছি এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় স্পিকার, এবং আমরা মনে করি শিক্ষক, ছাত্র, শিক্ষার্থী প্রত্যেকে মিলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগের সেই ঐতিহ্য ধরে রাখবো, গবেষণার ঐতিহ্য ফিরিয়ে আনবার। শেষ কথা এটাই বলি যে আমাদের আলোচনা হয়েছে আমাদের শিক্ষার্থীদের জন্য নীলক্ষেত, শাহবাগ ইত্যাদি জায়গায় যেসব অভিজাত রেস্টুরেন্ট আছে তাদের সাথে একটা MOU সাইন হতে যাচ্ছে, যাতে করে তারা ডিসকাউন্ট মূল্যে 50% মূল্যে সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন মাননীয় স্পিকার। আর যেটা প্রভুপাচর, ধন্যবাদ মাননীয় স্পিকার। আর 10 সেকেন্ড আমাদের মাকসুদ কামাল স্যারও জানিয়েছেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাজটা পুরোপুরি শেষ হয়ে গেলে সেখান থেকেও খাবার আসবে, যাতে হলে আর সংকট থাকবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রবীণ রাজনীতিবিদের বক্তব্য শুনছিলাম আমরা, এবং এখানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক সহ অনেকেই উপস্থিত আছেন, এবং আপনারা শুনেছেন যে আমাদের এখানে অধ্যাপক SM মাকসুদ কামাল তিনি আছেন, এবং এখনই আরেকটি অধিবেশন শুরু হবে এই মঞ্চে। আমরা রিবাটেলে যাচ্ছি না, আপনাদের কাছে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী মহোদয় এবং সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং সংসদ সদস্য সহ আমাদের এখানে যারা সাধারণ সম্পাদক, সভাপতি, সকলকে ধন্যবাদ জানিয়ে শুধুমাত্র একটি কথাই বলতে চাই, এই পাশে যারা আছেন তারাও একদিন শিক্ষার্থী ছিলেন, আর এই পাশে যারা আছেন তারাও হয়তো শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন। সুতরাং এটি এমনই একটা বিশ্ববিদ্যালয় যেখানে আসলে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই তাদের জীবন আত্মাহুতিও দিয়েছেন, ক্যান্টিনের পরিচালকও আত্মাহুতি দিয়েছেন। পৃথিবীতে আর কোনো বিশ্ববিদ্যালয় নাই যার নামের সাথে একটি দেশের জন্মসূত্র আছে, যোগসূত্র আছে। সুতরাং এই আত্মতৃপ্তি নিয়ে ঐতিহ্য আসলে আমি মনে করি আপেক্ষিক শব্দ, এই ঐতিহ্যটা আসলে বর্তমান হতে পারে, অতীতও হতে পারে। সুতরাং এই বর্তমানে একদিন আবার অতীত হয়ে যায়। আমি সেই জন্য কণ্ঠভোটও নিচ্ছি না আজকে, কারণ আমি যে আভাসটি বিরোধী দলীয় নেতার কাছ থেকে, বিরোধী দল থেকে পেয়েছি, সেটি হচ্ছে যে সরকারি দলের সাংসদরাই বেশি উপস্থিত আছেন। সেই কারণে আমি কণ্ঠভোটটাও নিচ্ছি না। পরবর্তী অধিবেশন পর্যন্ত আজকের এই প্রস্তাবটি মুলতবি ঘোষণা রেখে অধিবেশন শেষ করছি। ধন্যবাদ। আমার মনে হয় এত দারুণ একটা আয়োজনের পরে করতালিটা আরো একটু বেশি জোরে হওয়া উচিত। শুরুতে বলেছিলাম যে আসলে চায়ের কাপে ঝড় ওঠে, এবং সেই ঝড় যে থামার না তা আমরা আসলে দর্শক হিসেবে বসে বসে ঠিক বুঝতে পারছিলাম। মতবিরোধ থাকবে, তবু আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, সেই শিক্ষাই আমাদেরকে এই প্রতিষ্ঠান দিয়ে থাকেন।